আম্বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জঙ্গি হামলার কথা কেউ কিন্তু উড়িয়ে দিচ্ছে না। আমরাও কিন্তু ইজতেমাতে সেই রকমের প্রস্তুতি নিয়ে আমরা এখানে কাজ করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুদ্ধাপরাধীদের বাঁচাতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেগম জিয়া। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী বললেন, মানুষ পোড়ানোর জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঝিনাইদহে খ্রিস্ট ধর্ম প্রচার করায় এক চিকিৎসককে হত্যার অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলছে পুলিশ। আইএসের দায় স্বীকার। সিলেটে দুর্বৃত্তদের হামলায় বনফুলের 2 কর্মী নিহত, গুরুতর আহত 1। নরসিংদীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে একজনের মৃত্যু। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বেচা কেনা জমে ওঠায় খুশি বিক্রেতারা। এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুভ সূচনা বাংলাদেশের। শ্রীলঙ্কাকে 4-2 গোলে হারালো মামুনুলরা। ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শীত উপেক্ষা করে দেশ বিদেশের লাখো মুসল্লি উপস্থিত হয়েছেন ইজতেমা ময়দানে। শুনছেন মুরব্বীদের বয়ান আর জিকির আজকারে সময় পার করছেন মুসল্লিরা। ইজতেমার প্রথম দিন জুমার নামাজে লাখো মানুষ শরীক হন। এদিকে সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। টঙ্গীর ইজতেমা ময়দান ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। শেষ নবীর উম্মত হিসেবে দিন শেখা যেমন জরুরি, তেমনি দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়াও ইমানি দায়িত্ব বলে মনে করেন ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসলমানরা। আর এজন্যই প্রতি বছর ছুটে আসেন এই তুরাগ তীরে। দিনকে বোঝার জন্য, দিনকে মানার জন্য, এই মেহনতের কাজটার জন্য এখানে আসা। দিনের দাওয়াতের আহ্বান আসছি। এখান থেকে তশকিলের মাধ্যমে মানুষ জোগাড় করে দুনিয়ার বিভিন্ন প্রান্তে দাওয়াতের জন্য বাহির হবো ইনশাআল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা দূর দূরান্ত থেকে এইখানে আসছি। আল্লাহ আমাদের দাদা খায় দান করুক, সবাই ভাইরা সবাইকে আশা তৌফিক দান করুক। ইজতেমার প্রথম দিন লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জুমার নামাজ। প্রথম পর্বে দেশের 17টি জেলা ইজতেমায় অংশ নেয়ায় মানুষের চাপ অনেকটাই কম, তাই স্বাচ্ছন্দ্যেই প্রয়োজনীয় সব কাজ সারতে পারছেন আগত মুসল্লিরা। পানির ব্যবস্থা, ওজুর ব্যবস্থা আমাদের যথেষ্ট পরিমাণ ইজতেমার পক্ষ থেকে আমাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে। গতকাল আইসি মানে গাড়ি ঘোড়া একটু সমস্যা আছে, জমজট মানে একটু বাড়িয়ে চলছে। এদিকে ইজতেমায় জঙ্গি হামলার আশঙ্কাকে উড়িয়ে না দিয়ে আগত মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও রয়েছে কঠোর নজরদারি। জঙ্গি হামলার কথা কেউ কিন্তু উড়িয়ে দিচ্ছে না। আমরাও কিন্তু ইজতেমাতে সেই রকমের প্রস্তুতি নিয়ে আমরা এখানে কাজ করছি। এটাকে মাথায় রেখেই আমাদের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। এবার আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশও মোতায়েন করেছি, আমরা সিসিটিভিও লাগিয়েছি, আমরা ওয়াচ টাওয়ারে কাজ করতেছে, চতুর্পাশে চেকপোস্ট ব্যবস্থা করতেছি। এ পর্যন্ত 93টি দেশের 6112 জন বিদেশি মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আর বিদেশিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পার্থিব লোভ লালসার ঊর্ধ্বে উঠে মহান সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনে আল্লাহ রাস্তায় বের হওয়া তাবলিগ জামাতের লাখো মুসল্লি এখন এই টঙ্গীর তুরাগ তীরে। আল্লাহ আল্লাহ ধ্বনিতে মুখরিত পুরো ইজতেমা ময়দান। আজ শুরু হওয়া বিশ্ব ইজতেমার 50তম আসরের প্রথম পর্ব শেষ হবে আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে। সে পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে পবিত্র হজের পর মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত এই বিশ্ব ইজতেমা, এমন প্রত্যাশাই এখন সবার। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, গাজীপুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেগম জিয়া।
টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, মানুষ পোড়ানোর জন্য বেগম জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। টুঙ্গিপাড়া থেকে শাহ আলী জয়ের রিপোর্ট। পৌষের সকালে পিতার জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে শ্রদ্ধা জানান জাতির জনকের সমাধিতে। পিতার সমাধিতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান দুই বোন। এ সময় মাজার কমপ্লেক্সে এক অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ এবং মাল্টিমিডিয়া বিতরণ করেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সব উপজেলায় একটি করে সরকারি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে সরকার। প্রত্যেকটা উপজেলা অন্ততপক্ষে একটা সরকারি কলেজ, সরকারি স্কুল থাকতে হবে। বলেন, বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে, তা কাজে লাগাতে হবে। আজকে ডিজিটাল বাংলাদেশ কিন্তু এখন আর ওই স্বপ্ন না, এটা বাস্তব। এখন প্রতিটি এলাকায় ডিজিটাল সেন্টার আমরা করে দিয়েছি। আমরা ৫,২৭৫টা ডিজিটাল সেন্টার করেছি। আমাদের ৮,০০০ পোস্ট অফিস আছে। এই পোস্ট অফিসগুলিকেও আমরা ডিজিটালাইজ করে দিচ্ছি, সেগুলো আমরা ডিজিটাল সেন্টার করে দিচ্ছি। এবং প্রতিটি জায়গায় কিন্তু মানুষ, ছেলেমেয়েরা কাজ পাচ্ছে, নিজে অন্তত কিছু করে খাওয়ার সুযোগ পাচ্ছে, সেটা আমরা সৃষ্টি করেছি। শেখ হাসিনা বলেন, গত বছর সরকার যখন দেশকে এগিয়ে নিতে কাজ করছিল, তখনই দেশ জুড়ে জ্বালাও পোড়াও আর মানুষ হত্যায় নামে বিএনপি জামাত। গত পৌর নির্বাচনে এর ফলও পেয়েছে তারা, মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তারা এদেশের মানুষকে পুড়িয়ে মারে, মানুষ হত্যা করে। তারা 582টা স্কুল পুড়িয়েছে 2014 সালে নির্বাচন ঠেকানোর নামে। প্রিজাইডিং অফিসার সহ প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে এবং জ্যান্ত মানুষগুলিকে পুড়িয়ে হত্যা করেছে। যার মধ্যে এতটুকু মনুষ্যত্ব আছে, সেই জ্যান্ত মানুষকে পুড়িয়ে পায় না। সেই যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য আবার তিনি বেশ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এরা যে অপরাধ করেছে, এই অপরাধের কোনো ক্ষমা নাই। আর ঠিক একই ধরনের অপরাধ কিন্তু খালেদা জিয়াও করেছে 2015-তে শুরুতে, জানুয়ারি মাসে। আপনাদের মনে আছে কি অবস্থা সৃষ্টি করেছিল সারা বাংলাদেশে। যা হোক, পৌরসভা ইলেকশনে তাদের সুমতি হয়েছে, পৌরসভা ইলেকশনে তারা যোগদান করেছে। কিন্তু ওই জ্বালাও পোড়াও ওই ধরনের মানুষের ক্ষতি করেছে বলে মানুষ তাদের ভোট দেয়নি। টুঙ্গিপাড়ার সমাবেশে শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করাই তার জীবনের লক্ষ্য। তাই কোনো অপশক্তির কাছেই তিনি মাথা নত করবেন না। আমার তো চাওয়া পাওয়ারও কিছু নাই, হারাবারও কিছু নাই। আমার একটাই কাজ, যে আমি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করব। শাহ আলী জয়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। উন্নত হবে। রাজনৈতিক দল ভাঙাগড়ায় আওয়ামী লীগ বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপির করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফ করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে 11 জানুয়ারির সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান হানিফ। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ভাঙাগড়ায় বিশ্বাসী নয়। বাংলাদেশ আওয়ামী লীগের অতীত ইতিহাস কখনো এটাকে সমর্থন করে না। আমরা মেজর হাফিজ সাহেবের এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। 11 জানুয়ারি ঐতিহাসিক শ্রদ্ধা উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই জনসভা আর একবার জনসমুদ্রের রূপ নিয়ে এই দেশবাসী প্রমাণ করবে যে দেশের মানুষ এখন উন্নয়ন চায়, শান্তি চায়, অগ্রগতি চায়। সরকারের উপকল্প বাস্তবায়ন ও উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একই অনুষ্ঠানে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান দৃঢ় করতে সবাইকে এগিয়ে আসতে বলেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অভিষেক অনুষ্ঠানে তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, বিচারহীনতার প্রবণতার কারণে একসময় দেশকে অনেক মূল্য দিতে হয়েছে। বর্তমানে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা 2018 সালে আমরা আশা করছি পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি যাবে। 2041 সালের মধ্যে উচ্চবিত্তের দেশ হবো আমরা। সেই স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় ও কৃত্রিমভাবে আমরা যাতে কাজ করি, সবাই এই আহ্বান আমি সবার প্রতি জানাবো। জঙ্গিবাদ, সন্ত্রাস, সামাজিক অবক্ষয়, আর এই যে সম্প্রীতির বন্ধন, অটুট বন্ধন যে ব্রাহ্মণবাড়িয়াবাসীর,
জঙ্গিবাদের বিরুদ্ধে, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ব্রাহ্মণবাসীর যে অবস্থান, সেই অবস্থান যাতে আরো দৃঢ় হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প 2021 বাস্তবায়নে এবং বাংলাদেশকে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং 2041 সালের মধ্যে উন্নত বিশ্বের সারিতে নিয়ে যেতে বর্তমান সরকার যে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে, তাতে এলাকা ভিত্তিক সাধ্যমতো সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য আপনাদের প্রতি আমি উদ্যোগ আহ্বান জানাই। রাত 11টার সময়ে আরও থাকছে। যশোরে সাংবাদিকদের উপর দুর্বৃত্তের হামলা, রাতের মধ্যে হামলাকারী গ্রেফতার না হলে শনিবার বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর বর্জনের হুঁশিয়ারি স্থানীয় সাংবাদিকদের। যুক্তরাষ্ট্রে পাচারের সময় রাস্তায় ফেলে যাওয়া 15 বাংলাদেশিকে উদ্ধার করেছে নিকারাগুয়ার পুলিশ। নিকারাগুয়া পুলিশের বরাত দিয়ে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। দেশটির রাজধানী মানামার 20 কিলোমিটার দক্ষিণে এক মহাসড়কে তাদের খুঁজে পায় পুলিশ। কোস্টারিকা থেকে হন্ডুরাস হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য দালালদের সহযোগিতায় ওই বাংলাদেশিরা নিকারাগুয়ায় প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। তারা জানায় উদ্ধারকৃতদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে। উদ্ধারকৃতদের আপাতত একটি অভিবাসী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। ঝিনাইদহে খ্রিস্ট ধর্ম প্রচার করায় এক চিকিৎসককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে সদর উপজেলার বেলেখাল বাজারে নিজ চেম্বারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সমীর আলী মণ্ডল নামে ওই হোমিও চিকিৎসক। এ ঘটনায় গত রাতে নিহতের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন। 2001 সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন সমীর আলী মণ্ডল। এরপর থেকেই খ্রিস্ট ধর্ম প্রচার করে আসছিলেন তিনি, আর এ কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ওয়ান ওয়ে চার্চের ধর্মযাজকরা। এদিকে হত্যা রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সে বলে যে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচার করার কারণে, আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, আপনারা আমাদের জন্য প্রার্থনা করুন। সে ধর্মচ্যুত হয়েছে, এটাই ছিল তার একমাত্র অপরাধ। আমি তাদেরকে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার এবং শাস্তির দাবি করি। আমরা 3টা বিষয় সামনে রেখে তদন্ত করতেছি। সেটি হচ্ছে সে ধর্মান্তরিত হওয়া এবং তার পারিবারিক জমি জমা সংক্রান্ত বিরোধ এবং কোনো পূর্ব শত্রুতা। এই 3টা বিষয়ে আমরা ইনভেস্টিগেশন করতেছি। এদিকে চরমপন্থা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে বলা হয়েছে, ঝিনাইদহে হোমিও চিকিৎসক সমীর আলী মণ্ডলকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট আইএস। সিলেটে দুর্বৃত্তদের হামলায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায় সন্ধ্যা 7:30টার দিকে খাদিমনগরের বিসিক শিল্পনগরী এলাকায় 10 থেকে 12 জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বনফুলের কর্মী রাসেলের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে প্রতিষ্ঠানটির অপর 2 কর্মী তাবু ও রাজু মিয়া এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তাবু ও রাজু মিয়া নিহত হন। এই ঘটনায় গুরুতর আহত হন রাসেল। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পিছন থেকে একজন কি দিয়ে আমার গাড়ো মারছে, হয়তো ওই জায়গাতে আমি উঠে গেছি। এরপরে কিভাবে আমি মেডিকেল আইছি আর আপনার সাথে কথা বলতেছি। তারা যখন কাজে আসলো, পরে তারা শুনলো যে আমাদের একটা ছেলেকে রাস্তার মোড়ে কয়েকজন সন্ত্রাসী অ্যাটাক করছে। তো তারা কি জন্য এটা, তারা তাকে উদ্ধার করার জন্য, তাকে বাঁচানোর জন্য এবং জড়াট থামানোর জন্য তারা দৌড়ে ওখানে গিয়েছে। যাওয়ার পরে তাদের উপর আক্রমণ। তারা সন্ধ্যার পরে বিসিকের সামনে ছিলেন, বিসিকের মধ্যে এরিয়াতে। তো সে বলল যে উপর্যুপরি 10-15 জন ছেলে এসে তাদেরকে স্টেপ করছে বিভিন্ন রামদা নিয়ে, কিন্তু কি কারণে ঘটনা ঘটছে বা কেন ঘটছে তারা কিছু বলতে পারেন নাই। বিস্তারিত তদন্ত করবে, জানা যাবে। নরসিংদী রেল স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ে বিভাগ জানায়, রাত 8:30টার দিকে নরসিংদী রেল স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে।
খুব রিস্ক নিয়ে মাটিগুলো ঘুরে তারপর আমরা আস্তে আস্তে মাথা টাইনে তারপর আস্তে আস্তে হাত পা টান দিয়ে তারপর আমরা একটু বের করে নিয়ে চলে আসছি। তার নাম হলো বাবুল, পিতার নাম আফাজউদ্দিন, তার বাড়ি ওই হাইলমারা গ্রাম আর ওই রায়পুরা থানা। যশোরের সংবাদকর্মীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। পুলিশ জানায়, বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর সংগ্রহ শেষে প্রেস ক্লাবে যাওয়ার সময় বেসরকারি একটি টিভি চ্যানেলের গাড়ির সাথে অপর একটি গাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনার জের ধরে টিভি চ্যানেলের গাড়ির চালক ও ক্যামেরা পার্সন সহ রিপোর্টারকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে গাড়ির মালিক সহ কয়েকজন দুর্বৃত্ত। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে শহরে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় সাংবাদিকরা। পরবর্তীতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বঙ্গবন্ধু গোল্ড কাপে যশোরের ম্যাচের খবর বর্জনের হুঁশিয়ারি দেন তারা। পুলিশ অবশ্য এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। ওদের একটা গাড়ি আমার লাগাই দিচ্ছে, লাগাই দেওয়ার পর আমি বললাম, ওরা গাড়িটাই না চলে যাইতেছে। পর আমি দূরে গাড়ি দৌড়ছি, তারপর বললাম ভাই একটা ফয়সালা করে দিয়ে আপনারা চলে যান। এই বইলা মানে আমার মানে এই কেন গাড়ি থামাইলাম, এর জন্য আমার মাইট শুরু করছে। গাড়িতে টাইনা এসে নামায়া, ওই গাড়িতে ৩-৪ জন ছিল, আর ওই পাশে ওদের অফিস, ওই অফিস থেকে আরো কিছু লোক বের হয়ে এসে আমাদের টোটালে আমাদের অ্যাটাক করেছে, অ্যাটাক করে আমাদের নিয়ে যাচ্ছিল। সন্ত্রাসীরা অহেতুক হামলা করেছে এবং মারাত্মকভাবে জখম করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি। তাৎক্ষণিক আমরা মিছিল করেছি এবং আমরা প্রশাসনকে আলটিমেটাম দিয়েছি যে আগামীকাল 11টার মধ্যে যদি এই সন্ত্রাসীদের গ্রেফতার না করা হয় তাহলে আমরা খেলার নিউজ বয়কট করতে বাধ্য হব। এই ঘটনার সঙ্গে যে জড়িত তাকে তাদের মধ্যে আমরা একজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, এই মুহূর্তে যশোর প্রেস ক্লাবের সামনে আছেন আমাদের সহকর্মী এস এম ইকবাল। ঘটনার সবশেষ খবরাখবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, যেমনটি দেখছিলেন একটু আগে, সেটি হচ্ছে আজ রাত 8:30টার সময় হঠাৎ করেই কিন্তু সাংবাদিকদের উপর দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটে। সেটা কিন্তু হচ্ছে যশোর শহরে। তো সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করে, বিক্ষোভ মিছিল করার পর সবচেয়ে বড় যেই ঘোষণাটি আসে বিক্ষোভ মিছিল থেকে, সেটা হচ্ছে যশোরে কিন্তু এই মুহূর্তে একটি আন্তর্জাতিক ম্যাচ চলছে, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট চলছে। সেই টুর্নামেন্টের নিউজ কিন্তু কাভারেজ বন্ধ করে দেওয়ার কিন্তু একটা ঘোষণা দিয়েছেন, যদি না আগামীকাল 11টার মধ্যে যারা সন্ত্রাসী বা যারা এই হামলার সঙ্গে জড়িত তারা গ্রেফতার হয়। ইতোমধ্যে কিন্তু কাকর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, আর বাকিদেরও গ্রেফতারের একটি প্রক্রিয়া চলছে। তবে পুলিশের পক্ষ থেকে অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে যে জিনিসটি বলা হয়েছে সেটি হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগ অর্থাৎ একটি মামলা দায়ের করা হলে কিন্তু তারা পরবর্তী ইনিশিয়েটিভটি নেবে। তো যখন এমন একটি ঘোষণা এসেছে যে বঙ্গবন্ধু গোল্ড কাপের রিপোর্টগুলো তারা বর্জন করবেন, তখন কিন্তু এইটি নিয়ে একটি উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রেস ক্লাবে কিন্তু একটু জরুরি বৈঠকেও বসেছিল এবং সেখানে কিন্তু সাংবাদিকরা তাদের সিদ্ধান্তে অটল আছে যে আগামীকাল 11টার মধ্যে যদি অভিযুক্ত যারা বা যাদের যাদের উপর আঙ্গুল তোলা হচ্ছে তাদের যদি প্রশাসন গ্রেফতার করতে না পারে তাহলে কালকে তারা সেই ম্যাচটি বর্জন করবে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন হচ্ছে যশোর ডিএফ এর সভাপতি আসাদুজ্জামান মিঠু। তার কাছ থেকেই জানবো আসলে যশোর এটার সঙ্গে ভাবমূর্তির ব্যাপার কিনা একটু ছোট করে বলবেন, আসলে কালকে কি দেখতে চাচ্ছেন? আমরা অবশ্যই আমরা আশা করছি যে এই রাতের মধ্যে এই দুষ্কৃতিকারীদেরকে প্রশাসন গ্রেপ্তার করে সাংবাদিক বন্ধুদের যে আবেগের যে দাবি, যে সততার যে দাবি, যে সত্যের যে দাবি, সে দাবির প্রতি শ্রদ্ধা জানাবে প্রশাসন। একই সাথে আমরা ডিএফ এর পক্ষ থেকে আমরা প্রশাসন, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি, সভাপতি সহ সবিস্তারে যোগাযোগ করেছি। তারাও আপনাদের এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। এবং সৌমিত্র, আসাদ, আপনি যেমনটি শুনছিলেন যে ডিএফ এর পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে তারা সর্বোচ্চ রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে সন্ত্রাসীরা অতি সত্বর গ্রেফতার হয়। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আসাদ, যশোর প্রেস ক্লাবের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস এম ইকবাল সাংবাদিকদের উপর হামলার ঘটনা সম্পর্কে। রাত 11টার সময় আরো থাকছে। গাইবান্ধায় বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে অতিরিক্ত অনেক বই, প্রকাশনা সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ। ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলায় আজ ছিল উপচে পড়া ভিড়। সকাল থেকেই শিশুসহ প্রায় সব বয়সী মানুষ হাজির হন মেলায়। ঘর সাজানোর বিভিন্ন পণ্যই শুধু নয়, প্রযুক্তি পণ্যের দোকানগুলোও সরগরম ছিল ক্রেতাদের ভিড়ে। তবে তরুণ প্রজন্মকে ভিড় করতে দেখা গেছে অনেক বেশি।
মেলার পরিবেশ এবং আয়োজন নিয়ে উচ্ছ্বাস ছিল আগতদের মাঝে। পুরো সপ্তাহ ধরে ব্যস্ত থাকা অনেককেই আজ পরিবার পরিজন নিয়ে বাণিজ্য মেলায় ঢুঁ মারতে দেখা গেছে। এদিকে দর্শনার্থীদের উপস্থিতি বেশি হওয়ায় অন্য দিনের চেয়ে বিক্রি ভালো হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করলেও গাইবান্ধার অধিকাংশ কিন্ডারগার্টেন, বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের চিত্র ভিন্ন। এই স্কুলগুলোতে পাঠ্যসূচির অতিরিক্ত বই কিনতে বাধ্য করা হচ্ছে। শিক্ষার্থীদের কাঁধে চাপিয়ে দেয়া হচ্ছে বইয়ের বোঝা। শুধু তাই নয়, বইয়ের জন্য প্রকাশনা সংস্থাগুলোর সঙ্গে আর্থিক লেনদেনেরও অভিযোগ রয়েছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত প্রতিদিন সাত সকালে মায়ের হাত ধরে স্কুলে হাজির হয়। ব্যাগ বোঝাই বইয়ের ভারে স্কুলমুখী ছোট্ট নুসরাতের কুঁজো হয়ে হাঁটার এই দৃশ্য দেখলে যে কোনো মানুষেরই মায়া হবে। গাইবান্ধার নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের খুদে এই শিক্ষার্থীর মতো প্রতিদিন অসংখ্য ছোট্ট মনিকে টানতে হয় বইয়ের বোঝা। নিঃসন্দেহে এই বইগুলো বাচ্চাদের জন্য বোঝা এবং এটা একটা মেন্টাল টর্চার। একটা চক্রের ভিতর দিয়ে আমাদের বাচ্চা কাচ্চাদের উপরে এই বইয়ের বাড়তি বোঝাটা চাপায়া দিচ্ছে, যেটা মেধা বিকাশের বদলে বরঞ্চ এটা মেধাকে বাধাগ্রস্ত করছে। পাঠ্যসূচিতে অতিরিক্ত বই সংযুক্ত করার ব্যাপারে বিস্ময়কর তথ্য পাওয়া গেল বই ব্যবসায়ীদের কাছ থেকে। বেনিফিটটা কিন্তু লাইব্রেরি পাচ্ছে না, লাইব্রেরিয়ান কিন্তু 5% বা 10% লাভ এরিয়া হচ্ছে, পুরো বেনিফিটটা পাচ্ছে হলো স্কুল কর্তৃপক্ষ। শিক্ষাবিদরা বলছেন বইয়ের বোঝা হালকা না করলে কোমলমতি শিশুদের মেধা ও মননে নেতিবাচক প্রভাব পড়বে। তবে স্কুল কর্তৃপক্ষ বলছে উল্টো কথা। মেধা বিকাশের জন্য স্কুলে যায় এবং তাকে যখন একটা বিশাল বইয়ের বোঝা দেওয়া হয় তখন কিন্তু তার মধ্যে প্রথমেই কিন্তু সে একটা হোঁচট খায় যে আমি এই শিশু এই এতগুলো বই কিভাবে রপ্ত করব। আগামী দিনে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত মোটেই হবে না, তার প্রমাণ আমরা পাচ্ছি যে এই ছেলে মেয়েগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, এগুলো সমস্ত পরীক্ষায় তো এরা রেজাল্ট খুব ভালো করছে। তবে শিশুদের মানসিক ক্ষতির কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলার শিক্ষা কর্মকর্তারা। এনসিটিভি কর্তৃক যেগুলো অনুমোদিত ওগুলো বই পড়াতে হবে। এটা এর বিরুদ্ধে এর অতিরিক্ত যদি কেউ কোনো কিছু করে থাকে আমরা অভিযোগ করলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। গাইবান্ধা জেলায় কিন্ডারগার্টেনের সংখ্যা কত তার কোনো তথ্য শিক্ষা বিভাগের কাছে নেই। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার মতো ভালোভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে, এ অভিমত বিশেষজ্ঞদের। সন্ধ্যায় রাজধানীর নটরডেম বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে এ মত ব্যক্ত করেন তারা। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা, নটরডেম বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের শিক্ষক স্কট অ্যাপেলবি ও সারা সিফার্স জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন। প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াসের কম রাখার সিদ্ধান্তের সমালোচনা করে তারা বলেন, এতে অনেক অঞ্চল ধীরে ধীরে সমুদ্রপৃষ্ঠের নিচে চলে যাবে। অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী ডক্টর কামাল হোসেন জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। প্যারিসে হামলার পর সন্দেহভাজন হামলাকারীরা লুকিয়েছিলেন এমন একটি ভবনের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে বেলজিয়াম পুলিশ। শুক্রবার বিবিসি জানায়, ব্রাসেলসের স্কায়ারব্যাক জেলার একটি বাসায় পলাতক সালে আবদেস সালেমের আঙ্গুলের ছাপ ও বিস্ফোরণের চিহ্ন পাওয়া গেছে। 10 ডিসেম্বর ওই ভবনে তল্লাশি চালায় পুলিশ। ভবনটি ভুয়া পরিচয়ে ভাড়া নেওয়া হয়েছিল। যারা পরিচয়ে ভবনটি ভাড়া নেওয়া হয় বর্তমানে তিনি জেলে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন সালেহ আবদেস সালেমকে এখনো খুঁজছে পুলিশ। গেল 13 নভেম্বরের ওই হামলায় 130 জন নিহত হন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। বঙ্গবন্ধু গোল্ড কাপের চতুর্থ আসরে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনির জোড়া গোলে লঙ্কানদের 4-2 গোলে হারিয়েছে মারুফুল হকের শিষ্যরা। লাল সবুজদের হয়ে বাকি দুটি গোল করেন জাহিদ হোসেন ও নবীব নেওয়াজ জীবন।
সুমন সরকারের তোলা ছবিতে যশোর থেকে বিস্তারিত জানাচ্ছেন এস এম ইকবাল। একের পর এক সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ জাতীয় দলের জন্য এই ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর, একই সাথে নিজেদের সামর্থ্যের জানান দেওয়ারও। তাই পাহাড় সম চাপ নিয়ে এদিন লঙ্কানদের মুখোমুখি হয়েছিল টিম বাংলাদেশ। খেলা শুরু হয়ে গেল আর বাংলাদেশ দল এমন ম্যাচে মামুনুলদের শুরুটা ছিল বেশ আগ্রাসী। প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ সারানো বাংলাদেশ গোল করে এগিয়ে যায় ম্যাচের 17 মিনিটেই। জাহিদের ক্রস থেকে বাংলা সমর্থকদের আনন্দে ভাসান ফরওয়ার্ড সাখোয়াত রনি। তবে স্বাগতিকদের সে আনন্দ হয় ক্ষণস্থায়ী। ম্যাচের 20 মিনিটেই পেনাল্টি থেকে গোল করে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান মিডফিল্ডার এরিসন। এর 2 মিনিট পর আবারও লঙ্কানদের জালে বাংলার বল। এবার অবশ্য নায়ক জাহিদ। মামুনুলের কর্নার থেকে ডি বক্সের জটলায় বল পেয়ে বাংলাদেশকে এগিয়ে দেন এই উইঙ্গার। ম্যাচের বয়স তখন 40 মিনিট। বাংলাদেশের সমর্থকদের আবারও আনন্দের উপলক্ষ এনে দেন ফরওয়ার্ড নবীব নওয়াজ্জীবন। জাহিদের ক্রস থেকে করা এই গোলে 3-1 এগিয়ে থেকে বিরতিতে যায় মারুফুল হকের শিষ্যরা। বিরতি থেকে ফিরে কিছুটা খাপছাড়া ফুটবল খেলতে থাকে বাংলাদেশ, আর এই সুযোগে গোল করে ম্যাচের 51 মিনিটে ব্যবধান 3-2 করেন লঙ্কান মিডফিল্ডার সঞ্জিওয়া। ম্যাচের পুরো দ্বিতীয়ার্ধ জুড়ে ছিল শ্রীলঙ্কার আধিপত্য। তবে খেলার 86 মিনিটে গোলরক্ষক ডিফেন্ডারের ভুল বোঝাবুঝির সুযোগে রনি নিজের দ্বিতীয় গোল পূরণ করলে ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা। ছিল শঙ্কা, সাথে উৎকণ্ঠাও। ব্যর্থতার বৃত্তে থাকা বাংলাদেশের বঙ্গবন্ধু গোল্ড কাপের শুরুটা কেমন হয় এ নিয়ে। তবে সব শঙ্কা উড়িয়ে মামুনুলদের শুরুটা হয়েছে জয় দিয়েই, যা পরবর্তী ম্যাচগুলোতে দলের আত্মবিশ্বাস বাড়াতে প্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। যশোর শামসুল হুদা স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ। রাত 11টার সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। আম্বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যুদ্ধাপরাধীদের বাঁচাতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেগম জিয়া। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী বললেন, মানুষ পোড়ানোর জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঝিনাইদহে খ্রিস্ট ধর্ম প্রচার করায় এক চিকিৎসককে হত্যার অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলছে পুলিশ। আইএসের দায় স্বীকার। সিলেটে দুর্বৃত্তদের হামলায় বনফুলের 2 কর্মী নিহত, গুরুতর আহত 1। নরসিংদীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে একজনের মৃত্যু। এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুভ সূচনা বাংলাদেশের। শ্রীলঙ্কাকে 4-2 গোলে হারালো মামুনুলরা। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।